আসসালামু আলাইকুম ভাইয়া। চলো আমরা থার্ড চ্যাপ্টারের পরবর্তী এমসিকিউ গুলোকে সলভ করি। ওকে, আচ্ছা দেখো তো ভাইয়া, 70 নম্বর কোয়েশ্চেনটা একটু খেয়াল করো। বলছে জেনন ডাইফ্লোরাইড বা জেনন ফ্লোরাইডের কেন্দ্রীয় পরমাণুতে কোন ধরনের সংকরণ ঘটে। তো আমরা এটাকে বের করি, চলো। আচ্ছা, ওকে, দেখো আমরা বলছে জেনন ডাইফ্লোরাইড, তাই না? এখন এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা ভাইয়া? জেনন। তো আমরা কেন্দ্রীয় পরমাণুর সংকরণ বের করার কি সূত্র জানি? এক্স ইকুয়াল কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে কতগুলো ইলেকট্রন থাকে। জেননের ক্ষেত্রে কয়টা ভাইয়া? 8টা। আর ফ্লোরিনের ক্ষেত্রে কয়টা ফ্লোরিন আছে এখানে? 2টা, ডিভাইডেড বাই 2, তাহলে কত হয় ভাইয়া? 5। তাহলে এক্স এর ভ্যালু যদি 5 হয় তাহলে তার সংকরণটা কি হবে ভাইয়া? sp3d, sp3d। এখন ভাইয়া আমরা আরো কয়েকটা জিনিস শিখে নেই। যদি জেনন টেট্রাফ্লোরাইড হতো তখন তার সংকরণ হতো ভাইয়া sp3d2। যদি জেনন হেক্সাফ্লোরাইড হতো তখন তার সংকরণ হতো ভাইয়া sp3d3। একটা জিনিস ভাইয়া খেয়াল করে দেখো, প্রত্যেকটাতে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে sp3 sp3 sp3। যখন 2 ফ্লোরিন তখন একটা ডি আসবে, যখন ফ্লোরিন 4টা d2 আসবে, যখন ফ্লোরিন হচ্ছে 6টা তখন আমাদের d3 আসবে। ওকে, এখন এই যে sp3d এটার আকারটা কেমন হবে ভাইয়া? এটা হবে সরল রৈখিক, সরল রৈখিক। ওকে, এরপরে আসো ভাইয়া, যদি আমরা sp3d3d2 দেখি তাহলে এটা কেমন হবে ভাইয়া? সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার বর্গাকার। এরপরে আসো ভাইয়া, আমরা যদি sp3d3 ক্ষেত্রে দেখি তাহলে এটা হবে আমাদের পঞ্চভুজীয় পিরামিড, পঞ্চভুজীয় পিরামিড। ওকে, তো আমরা একবারে সবগুলা জিনিস জেনে নিলাম। এখন আসো ভাইয়া, কোনটাতে কতগুলো লোন পেয়ার ইলেকট্রন থাকে? তো এটাতে লোন পেয়ার ইলেকট্রন থাকে ভাইয়া 3 জোড়া বা 3টি লোন পেয়ার ইলেকট্রন আছে। এখানে আছে ভাইয়া 2টি লোন পেয়ার ইলেকট্রন আছে, আর এখানে ভাইয়া মাত্র 1টি লোন পেয়ার ইলেকট্রন আছে। ওকে, তো আমরা জেনন ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড, হেক্সাফ্লোরাইড দিয়ে আমরা জেনন রিলেটেড ম্যাক্সিমাম এমসিকিউ গুলোকে কভার করে ফেললাম। তো ভাইয়া আসো এবার। ওকে, তাহলে কি বলছিল ভাইয়া? যে জেনন ডাইফ্লোরাইডের কেন্দ্রীয় পরমাণুতে সংকরণ কি ভাইয়া? sp3d3। এখন আসো পরের প্রশ্নে ভাইয়া, কি বলছে? গ্রাফাইটে কোন ধরনের সংকরণ ঘটে? ভাইয়া কার্বনের 2টা আমরা জানি যে 2টা আমাদের কার্বনের রূপ আছে, একটা হচ্ছে হিরক আরেকটা হলো গ্রাফাইট। তো আমরা মনে রাখবো হিরকের ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে sp3 সংকরণ, আর গ্রাফাইটের ক্ষেত্রে আমরা দেখি হলো ভাইয়া sp2 সংকরণ। এই sp2 সংকরণের জন্য গ্রাফাইট কিন্তু ইলেকট্রন পরিবহন করতে পারে বা সঞ্চরণশীল ইলেকট্রন থাকে, তাই গ্রাফাইটের কোন ধরনের সংকরণ হবে ভাইয়া? sp2 সংকরণ হবে। পরের প্রশ্নে আসো, অ্যামোনিয়াম আয়ন আর ফসফেনিয়াম আয়ন কোন ধরনের সংকরণ ঘটে? বা সংকরণের সূত্র কি? এক্স ইকুয়াল টু কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরের ইলেকট্রন। তাহলে নাইট্রোজেন এবং ফসফরাস দুটোই হচ্ছে আমরা জানি 7 নম্বর গ্রুপ, আর এর সর্বশেষ কক্ষপথে আছে 5টা ইলেকট্রন। এরপরে আসো হাইড্রোজেন কয়টা আছে ভাই? এখানে 4টা। ক্যাটন থাকলে আমরা কি করব? বিয়োগ দিব। তাহলে ক্যাটন কত? +1। তাহলে আমরা 1 বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ দিব, কত হবে ভাইয়া? 4। 4 হলে কি হয়? sp3 সংকরণ হয়। তাহলে ভাই এখানে সংকরণ কি হবে? sp3। পরের প্রশ্নে আসো, যৌগের কেন্দ্রীয় পরমাণুটি d3sp3 সংকরিত হলে তার আকৃতি কিরূপ হবে? ভাই আমরা গত দিনের ক্লাসে শিখছিলাম যে সংকরণের ভ্যালু যখন কত হয় ভাইয়া? 7 হয় তখন সেটার সংকরণের ভ্যালু হয় হলো sp3d3, অথবা এটা যদি শক্তিশালী লিগেন্ড দ্বারা তৈরি হয় তাহলে আমরা বলি d3sp3। তো এটার আকৃতি কি হবে ভাইয়া? পঞ্চভুজীয় ডি পিরামিড, কিছুটা এমন। এই যে পঞ্চভুজ, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, এটা হলো আমাদের আকৃতি হবে। ওকে, তাহলে এর আকৃতিটা কি হচ্ছে ভাইয়া? পঞ্চভুজীয় দ্বি পিরামিড। এখন আসো 74 নম্বর কোশ্চেনে, কোন সংকরায়ন হলে পাই বন্ধন গঠিত হয়? ভাইয়া আমরা এটা একটু ডিটেলে দেখে আসি।
দেখো, আচ্ছা আমরা বলছি কোন সংকরণ থাকলে পাই বন্ধন গঠিত হয়। এই যে আমরা কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন লিখলাম, আরেকটা দিলাম কার্বন কার্বন ডাবল বন্ড, আরেকটা দিলাম কার্বন কার্বন ট্রিপল বন্ড। বলো তো ভাইয়া, কার্বন কার্বন যখন সিঙ্গেল বন্ড তখন বাকি হাতগুলোতে আমাদের হাইড্রোজেন যারা যুক্ত আছে, তাহলে এখানে সংকরণটা কি হচ্ছে? এখানে আমরা সংকরণ যদি আমি দেখতে চাই এই পরমাণু, তাহলে এখানে যোজ্যতা স্তরের ইলেকট্রন হচ্ছে 4টা আর বন্ধনে 4টা আছে, সুতরাং 2 দিয়ে ভাগ দিয়ে হবে হচ্ছে sp3, কারণ এখানে হবে হলো 4। তাহলে যখন সিঙ্গেল বন্ড কার্বন কার্বন তখন তার সংকরণ হচ্ছে sp3, যখন ডাবল বন্ড তখন তার সংকরণ কি হবে? sp2, যখন ট্রিপল বন্ড তখন তার সংকরণ হবে sp। এই যে সিঙ্গেল বন্ড sp3, ডাবল বন্ড sp2 আর ট্রিপল বন্ড থাকলে হয় ভাইয়া sp3। আচ্ছা আমরা যদি এতটুকু জানি, এখন আমরা কোশ্চেনটা একটু সলভে আসি আবার। দেখো কি বলছিল ভাইয়া, যে কোনটাতে পাই বন্ধন গঠন করা সম্ভব? sp3 তো পারবে না ভাইয়া, কারণ সবগুলো ডাবল বন্ড গঠন সিঙ্গেল বন্ডে আছে। এগুলোও পারবে না ভাইয়া, এগুলো সিঙ্গেল বন্ডের মাধ্যমে থাকে। কিন্তু তুমি যদি sp2 এর ক্ষেত্রে কল্পনা করো, তাহলে কিন্তু একটা ডাবল বন্ড থাকে। এই ডাবল বন্ডটাই আসলে হলো পাই বন্ধন গঠন করে। কি হয়? কার্বন কার্বন ডাবল বন্ড, একটা থাকে সিগমা বন্ড, আরেকটা হয় পাই বন্ড। এই পাই বন্ধনটা sp2 সংকরণে পাওয়া যায়। ওকে, এখন আসো, এই যে একটা যৌগ দিছে, দেখো নাম দিয়ে দেয় নাই, এই যৌগটার নাম কি? ইথাইন, C2H2। এই যে একটু আগে আমি কার্বন কার্বন ট্রিপল বন্ড দিছিলাম, কার্বনে আরেকটা হাত ফাঁকা আছে, সেই হাতে আমাদের হাইড্রোজেন যুক্ত হবে, তখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি ভাইয়া? CH ট্রিপল বন্ড CH, এটাকে আমরা বলি হচ্ছে C2H2, এটার নাম হলো ভাইয়া ইথাইন। ওকে, তো ইথাইনে কোন বন্ধন হবে? একটু আগে দেখলাম sp বন্ধন হবে। পরের প্রশ্নে আসো ভাইয়া, sp3 সংকরিত যৌগ নয় নিচের কোনটি? যখনই নয় কোনটি, তাহলে আমরা দেখব কি কি আছে, বাকি যেটা থাকবে সেটাই তো sp3 সংকরণ হবে না। খেয়াল করো ভাইয়া, আমরা যদি মিথেনের কথা বলি, আমি অলরেডি মিথেনের উদাহরণ দিলাম, এখানে sp3 সংকরণ ঘটে, কারণ কেন্দ্রীয় পরমাণুতে কার যোজ্যতা স্তরে ইলেকট্রন 4টা, হাইড্রোজেন আছে 4টা, ডিভাইডেড বাই 2, সংকরণ 4, 4 সংকরণ হলে sp3 সংকরায়িত অরবিটাল হয়। পানির ক্ষেত্রে কল্পনা করো, কেন্দ্রীয় পরমাণু হলো অক্সিজেন, কেন্দ্রীয় পরমাণুতে যোজ্যতা স্তরে ইলেকট্রন হলো 6টা, হাইড্রোজেন আছে 2টা, তাহলে কত হচ্ছে ভাইয়া? 4, আবারও sp3 সংকরণ। এরপরে খেয়াল করো ভাইয়া, অ্যামোনিয়া যোজ্যতা স্তরে ইলেকট্রন হলো 5টা, কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, তার সাথে 3টা হাইড্রোজেন আছে, ডিভাইডেড বাই 2, কত হয় ভাইয়া? 4, 4 হলে সংকরণ কি? sp3। কিন্তু খেয়াল করো ভাইয়া, বোরন ট্রাইফ্লোরাইডে কি হবে? বোরনের কেন্দ্রীয় পরমাণু হলো বোরন ট্রাইফ্লোরাইড, যোজ্যতা স্তরে ইলেকট্রন 3টা, ফ্লোরিন আছে 3টা, ডিভাইডেড বাই 2, কত হয় ভাইয়া? 3, 3 হলে সংকরণ কি? sp2। তার মানে আমাদের sp3 সংকরণ 9 হলো বোরন ট্রাইফ্লোরাইড। ওকে, এখন আসো ভাইয়া 77 নাম্বার কোশ্চেনে আসো। বলছে বেনজিনে কয়টি পাই বন্ধন বিদ্যমান? ভাইয়া বেনজিনের আগে আমরা গাঠনিক সংকেতটা দেখি, তারপরে আমরা সবগুলা কোশ্চেন সলভ করে ফেলবো বেনজিন রিলেটেড। ওকে, আচ্ছা দেখো ভাইয়া, আমরা যদি বেনজিনকে আঁকাই, দিস ইজ আওয়ার বেনজিন। ওকে, বেনজিন আসলে এটা না, এটা হলো হেক্সেন। এটা হচ্ছে হলো গিয়ে তোমার হচ্ছে ইয়াতে আছে, চাক্রিক অবস্থায় আছে বা সাইক্লিক অবস্থায় আছে। কখন এটা বেনজিন হবে ভাইয়া? যখন আমাদের সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে, অর্থাৎ একটার পর একটা পাই বন্ধন থাকবে। তো এটাকে যদি আমি আরেকটু সুন্দরভাবে দেখি, তাহলে আমাদের 6 হাতে 6টা কার্বন আছে, এই তো এইটা, আর একটার পর আরেকটা ডাবল বন্ধন থাকবে। তো দিস ইজ আওয়ার বেনজিন। ওকে, তো এটাকে আমরা অনেক সময় এভাবে লিখতে পারি। আচ্ছা ভাইয়া, আর বাকি হাতগুলোতে কি হবে ভাইয়া? বাকি হাতগুলোতে হাইড্রোজেন দ্বারা ফিল আপ হবে, বাকি হাতগুলোতে হাইড্রোজেন দ্বারা ফিল আপ হবে। ওকে, এই তো। তাহলে ভাইয়া এই যে যৌগটা আমি তৈরি করলাম, এই যৌগটাতে কয়টা সিগমা বন্ধন আর কয়টা পাই বন্ধন আছে বলো তো ভাইয়া? এই যে তুমি দেখতে পাচ্ছ, 1টা 2টা 3টা, এইগুলো হলো পাই বন্ধন। তাহলে পাই বন্ধন ভাইয়া কয়টা আছে? পাই বন্ধন আছে ভাইয়া 3টি। এরপরে ভাইয়া খেয়াল করো, বাকিগুলো সব সিগমা বন্ধন। এই যে এইটা 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 1 2 3, 3 ছাড়া 3 6, মানে আমরা পাবো হচ্ছে টোটালি 12টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13 14, তাহলে আমরা টোটালি কয়টা পাচ্ছি ভাইয়া? 14টা। তাহলে সিগমা বন্ধন কয়টা আছে ভাইয়া? 14টা সিগমা বন্ধন আছে, 14টি। ওকে, বলবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওকে, তো আমরা মোটামুটি বেনজিন সম্পর্কে যা জানার ছিল আমরা জেনে ফেলছি। এখন আসো ভাইয়া আমরা কোশ্চেনে চলে আসি।
ওকে, কি বলছে ভাইয়া প্রশ্নটাতে, যে বেনজিনে কয়টা পাই বন্ধন থাকে? ভাই একটু আগে দেখাইছিলাম বেনজিনের পাই বন্ধন থাকে হলো 3টা। আসো, ইথিলিনে কার্বন কার্বন কি সংকরণ ঘটে? ভাই ইথিলিনের সংকেত আগে আমাকে জানা লাগবে, তারপরে আমরা সংকরণ দেখব। ইথিলিন আর ইথিন দুইটাই কিন্তু সেম, লিখে রাখো, ইথিলিন আর ইথিন কিন্তু সেম। ইথিলিন কি? CH2 ডাবল বন্ড CH2। তাহলে CH2 ডাবল বন্ডে আমরা যদি একটা কেন্দ্র পরমাণু কার্বন নিয়ে কল্পনা করি, কার্বনে সিঙ্গেল বন্ড আছে এখানে 3টা। ওকে, আর হচ্ছে তাহলে এখানে কি সংকরণ হবে ভাইয়া? একটু আগে বলছিলাম sp2 সংকরণ ঘটবে। তাহলে এখানে সংকরণ কি ভাইয়া? sp2 সংকরণ। ওকে, নিচের কোন যৌগটিতে সঞ্চারণ অক্ষম পাই বন্ধন আছে? ভাইয়া দেখো, পাই বন্ধন আছে কিন্তু তারা সঞ্চারণশীল করে না। প্রথমেই আমি বলে নিই, এই যে এটা হলো আমাদের বেনজিনের সংকেত। এটা কেমন যৌগ? দেখতে এমন। ওকে, এই যে একটু আগে আমি বলছিলাম বেনজিনে সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকে। এটার নাম হচ্ছে প্রোপেন, এটার নাম হচ্ছে ইথেন। এগুলাতে সব সিঙ্গেল বন্ড থাকে, তাই সিঙ্গেল বন্ড কখনো পাই বন্ধন গঠন করে না। কিন্তু এটা হলো ইথিন, এই যে এটা হলো ইথিন বা ইথিলিন। তাহলে এখানে কি আছে ভাইয়া? এই যে সি ডাবল বন্ড সি, দুই পাশে দুইটা হাইড্রোজেন আছে। এখানে একটা বন্ধন সিগমা আর একটা বন্ধন পাই, কিন্তু এরা সঞ্চারণশীল নয়। তার মানে এরা সঞ্চারণে অক্ষম, পাই ইলেকট্রন বিদ্যমান কিসে ভাইয়া? ইথিনে বা ইথিলিনে। ওকে, আসো ভাইয়া পরের প্রশ্নে আসি। আচ্ছা, আমরা 80 নম্বর কোশ্চেনটা দেখি। কি বলছে ভাইয়া? নিচের কোন সন্নিবেশ বন্ধন গঠন করে না? কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না? ভাই সন্নিবেশ বন্ধন গঠন করার শর্ত কি ছিল? সন্নিবেশ বন্ধন গঠন করে হচ্ছে যাদের যে সকল মূলক বা যৌগ মুক্তজোড় ইলেকট্রন থাকে অথবা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকে, যে কোনো একটা হইতে হবে। হয় ফাঁকা ইলেকট্রন থাকবে, ফাঁকা অরবিটাল থাকবে যেখানে ইলেকট্রন এসে বসবে, অথবা সেই ইলেকট্রন প্রদান করতে পারবে। খেয়াল করে দেখো ভাইয়া, পানিতে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের 2টা লোন পেয়ার ইলেকট্রন আছে। নাইট্রোজেনের ক্ষেত্রেও আমরা জানি যে ফাঁকা অরবিটাল থাকে, সেই ইলেকট্রন গ্রহণ একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে, করে সে সন্নিবেশ বন্ধন গঠন করবে, বা তার যে লোন পেয়ার ইলেকট্রন আছে সেটা দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। বোরন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে আমরা জানি যে বোরনের ফাঁকা ইলেকট্রন আছে তার শেষ কক্ষপথে, তাই এরা সবাই সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। কিন্তু কার্বন টেট্রাফ্লোরোক্লোরাইডের ক্ষেত্রে খেয়াল করো ভাইয়া, কার্বনের হাত কয়টা? 4টা, এবং 4টা আছে, 4টা কি আছে ভাইয়া? ক্লোরিন আছে। তার মানে সে বন্ধন গঠন করতে পারবে না, এই জন্য সন্নিবেশ বন্ধন গঠন করে না কে ভাইয়া? কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, এখন আসো ভাইয়া, নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে কম? ভাইয়া গলনাঙ্কের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আগে কোয়েশ্চেনটা খেয়াল করো, প্রত্যেকটা অপশনে খেয়াল করে দেখো ভাইয়া কি আছে? ক্লোরিন আছে, তাই না ভাইয়া? প্রত্যেকটা অপশনে ক্লোরিন আছে। তো একটা, এটা তো সবাই ভাইয়া জানো, এটা এগুলো 4টাই হলো লবণ। তো ক্লোরাইড যুক্ত লবণ এগুলা কোন গ্রুপের? প্রথম প্রথম গ্রুপের মূল এইগুলা। তো ভাইয়া যখন অ্যানায়ন সেম থাকে এবং ক্যাটায়ন ডিফারেন্ট ডিফারেন্ট হয়, তখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করি ভাইয়া? ফাজানের রুলটাকে অ্যাপ্লাই করি, তাই না? তো ফাজানের রুলটা কি ভাইয়া? যে এক, যদি অ্যানায়ন সেম হয়, ক্যাটায়নের আকার কমলে অ্যানায়নের আকার বাড়লে, কি বললাম? ক্যাটায়নের আকার কমলে অ্যানায়নের আকার বাড়লে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য অর্থাৎ পোলার আয়ন বাড়ে, এবং চার্জ বাড়লে পোলার আয়ন বাড়ে। এখানে দেখো সবাই হলো 1 নম্বর গ্রুপের মৌল, তাহলে সবার চার্জই কিন্তু +1। তো আমরা চার্জ দেখবো না, কি দেখবো ভাইয়া? আকার দেখবো। যদি আকার দেখো তাহলে এই যে এদিকে আকার বাড়ছে, আকার বাড়লে ভাই পোলার আয়ন ক্ষমতা বাড়বে, আর আয়নিক যৌগের পোলার আয়ন ক্ষমতা মানে তার গলনাঙ্ক ধীরে ধীরে কমে যাবে। তাহলে ভাই সবার বেশি গলনাঙ্ক হওয়ার কথা ছিল লিথিয়ামের, এরপরে সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপরে সিজিয়াম। কিন্তু ভাই এখানে ব্যতিক্রম, সবচেয়ে বেশি হবে ভাই সোডিয়ামে, মনে রাখবা 802 ডিগ্রি। ওকে, এরপরে তার রুলসে অ্যাপ্লাই করতে থাকো, পটাশিয়ামের একটু কম, সিজিয়ামের আরেকটু কম। কিন্তু ভাই লিথিয়ামের আকার এতই ছোট যে লিথিয়ামের গলনাঙ্ক সবচেয়ে কম হয়, প্রায় 4-450-এর আশেপাশে হয়ে থাকে, এটা একটু মনে রাখবো ভাইয়া। তাহলে আমাদের যদি লিথিয়াম ক্লোরাইড না থাকতো তাহলে আমরা এই রুলটা অ্যাপ্লাই করতাম, তখন আমাদের অ্যান্সারটা হতো ভাইয়া সিজিয়াম ক্লোরাইড। কিন্তু লিথিয়াম ক্লোরাইডের আকার ছোট হওয়ার কারণে ভাইয়া এখানে আমাদের ওই সূত্রটার অ্যাপ্লাই হবে না, ফাজানের রুলসের ব্যতিক্রম ঘটবে, এখানে লিথিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক সবচেয়ে কম হবে, মনে রাখবা। পরের প্রশ্নে আসো ভাইয়া, নিচের কোন যৌগটি, 82 নম্বর প্রশ্ন, নিচের কোন যৌগটি অধিক সমযোজী? একইভাবে ভাই আসো, এখানেও আমরা ফাজানের রুলটাকে অ্যাপ্লাই করতে পারি। দেখো ভাই প্রত্যেকটাতে একটা কমন করে ক্লোরাইড আছে, যদি ক্লোরাইড থাকে তাহলে আমরা কি বলবো? যে আমরা প্রথমে দেখবো হলো চার্জ। তাহলে খেয়াল করো, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের চার্জ হলো ভাই 2+, অ্যালুমিনিয়াম আর ফ্লোরিনের চার্জ হলো 3+। তার মানে আমাদের অ্যান্সারটা এই দুটো আগেই বাদ হয়ে গেছে, কারণ চার্জ যত বেশি তার সমযোজী যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। এখন প্রশ্ন ভাই, অ্যালুমিনিয়াম আর আয়রন
এই ভিতরে কোনটা বেশি সমযোজী হবে? তো ভাইয়া আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটা সঠিক অ্যান্সার হলো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। কেন ভাইয়া আমি একটু বলি। কারণ অ্যালুমিনিয়ামে যে চার্জ ডেনসিটি সেটা কিভাবে বার করি আমরা? চার্জ ডেনসিটি তুমি জানো যে উপরে থাকে হলো তার আকার, নিচে হলো তার চার্জ, এইটাকে ভাগ দিলে আমরা পাই হলো চার্জ ডেনসিটি। অ্যালুমিনিয়ামের চার্জ ডেনসিটি বেশি থাকে ভাইয়া আয়রনের তুলনায়। আবার সমযোজী যৌগের একটা বৈশিষ্ট্য কি বলতো ভাইয়া? সমযোজী যৌগের গলনাঙ্ক আয়নিক যৌগের থেকে কম হয়ে থাকে, তাই না? এইখানে আয়রনের গলনাঙ্ক আমি যদি ভুল না হয় 302 ডিগ্রি বা 300-এর আশেপাশে। অ্যালুমিনিয়ামের ক্লোরাইডের গলনাঙ্ক কত ভাইয়া? 182 ডিগ্রির আশেপাশে। তাহলে দেখো তো ভাইয়া অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের গলনাঙ্কও কম, তার চার্জ ডেনসিটিও বেশি। তাহলে কি ভাইয়া বলো তো? এটার আসল অ্যান্সারটা হবে হচ্ছে ভাইয়া আসলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটার সমযোজী বৈশিষ্ট্য অধিক বেশি। বুঝতে পারছো আশা করি। পরের প্রশ্নে আসো ভাইয়া, পানি অণু বা পানির বন্ধন কোণ কত? ভাইয়া আমরা এটাকে একটু ডিটেলে দেখে আসি। তো দেখো ভাইয়া, পানির সংকেত কি বলো তো? পানির সংকেত হচ্ছে H2O, তাই না? H2O পানির সংকেত হলো ভাইয়া H2O, তাই তো? এখন পানিতে কেন্দ্রীয় পরমাণু কোনটা ভাইয়া? অক্সিজেন। তাহলে অক্সিজেনের সংকরণ কি হবে? যোজ্যতা স্তরে ইলেকট্রন ভাইয়া 6টা প্লাস 2 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 4। সংকরণ কি ভাইয়া? sp3। এখন ভাইয়া sp3 সংকরণ হলে তার বন্ধন কোণ চতুস্থল কি হয়? তার বন্ধন কোণ হয় হচ্ছে 109.5 ডিগ্রি। কিন্তু ভাইয়া যদি লোন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে বন্ধন কোণটা ছোট হয়ে যায়। আমি যদি বলি অ্যামোনিয়া, তাহলে খেয়াল করে দেখো ভাই, অ্যামোনিয়াতে লোন পেয়ার ইলেকট্রন থাকে একটা। তাহলে কি হয়? তার চতুস্থলকীয় আকারের যে বোন পেয়ার ইলেকট্রন, তাকে লোন পেয়ার ইলেকট্রন দ্বারা বিকর্ষিত হতে হয়, ফলে তার বন্ধন কোণটা ছোট হয়ে যায়, হয়ে সে ত্রিকোণাকার পিরামিডের মতো আকৃতি ধারণ করে। তখন তার বন্ধন কোণ হয় ভাই 107 ডিগ্রি। একইভাবে পানিতে লোন পেয়ার ইলেকট্রন থাকে ভাইয়া দুইটা। কয়টা থাকে? দুইটা। তাহলে এখানে ভাইয়া বিকর্ষণ বল তো আরো বেশি থাকবে। তাহলে কি ভাইয়া আমাদের বন্ধন কোণ কি 109.75 ডিগ্রি হবে? হবে না। 107 ডিগ্রি হবে? হবে না। আরো কমে যাবে ভাইয়া, উল্টা ভি শেপ হয়ে যাবে। তখন তার বন্ধন কোণ হবে 104 ডিগ্রি। তাহলে পানির বন্ধন কোণ কত ভাইয়া? 104 ডিগ্রি। অ্যামোনিয়ার বন্ধন কোণ কত ভাইয়া? 107 ডিগ্রি। নর্মালি sp3 বন্ধন কোণ কত ভাইয়া? 109.5 ডিগ্রি। ওকে, আসো তাহলে আমরা প্রশ্নটা দেখি কি বলছে। যে পানির অণুর বন্ধন কোণ কত? 104.5 ডিগ্রি। কোন যৌগটির বন্ধন কোণ সবচাইতে বেশি? সবচাইতে ছোট বন্ধন কোণ ছোট ভাইয়া। একটু আগে আমি প্রথম দিনেই বলছিলাম যার যে sp সংকরণে মধ্যবর্তী কোণ হয়ে থাকে 180 ডিগ্রি, এই যে এটা। ওকে, এরপর যত তুমি sp2 sp3 করবা বন্ধন কোণটা কিন্তু ধীরে ধীরে ছোট হতে থাকবে। তারপরে হয় 120 ডিগ্রি, এরপর এটা sp3 তে হয় 109 ডিগ্রি, তারপর এটাতে দেখবা 90 ডিগ্রি, তাহলে ছোট হতে থাকে। তাহলে আমি আগে দেখো ভাই, এখানে sp3 সংকরণ ঘটে, এখানে বন্ধন কোণ একটু আগে দেখলাম 104 ডিগ্রি বা 4.5 ডিগ্রি। তারপরে তুমি হাইড্রোজেন NCl3 তে আসো ভাইয়া। NCl3 তে আমরা দেখব কি আছে ভাইয়া? নাইট্রোজেন। তাহলে 5 + 3 ডিভাইডেড বাই 2, তাহলে sp3 সংকরণ, তার মানে 109 ডিগ্রি, 9.5 ডিগ্রি। এখন হাইড্রোজেন সালফাইডে আসো আর ফসফেনিয়ামে আসো। এটা হলো গ্রুপ 16, এটা হলো গ্রুপ 15 মৌল, তাই না ভাইয়া? তাহলে এখানে আমাদের কি হবে? একটু ব্যতিক্রম আসবে, সেই তো। এই তো মানে হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে মনে রাখবা যে হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ হচ্ছে 92 ডিগ্রি আর ফসফেনিয়ামের বন্ধন কোণ হচ্ছে 94 ডিগ্রি। তো তাহলে কোনটা কম হবে ভাইয়া? হাইড্রোজেন সালফাইড। তুমি সংকরণ দিয়েও বার করতে পারো, তুমি এভাবে চাইলেও মুখস্থ করে রাখতে পারো, কারণ এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। হাইড্রোজেন সালফাইড, ফসফেনিয়াম বা ফসফেট, হাইড্রোজেন ফসফাইড বা পানি, এগুলো তোমরা মনে রাখবা। ওকে, পরের প্রশ্নে আসো। নিচের কোনটির বন্ধন কোণ সবচাইতে বেশি? একটু আগে বললে বন্ধন কোণ কম, এখন আসো বন্ধন কোণ বেশি। খেয়াল করে দেখো ভাইয়া, কার্বন ডাইঅক্সাইডে এরকম ভাবে আছে, তাই না? তার মানে কি কার্বনে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা ভাইয়া? 4টা। এক যদি কোনো মূলক আছে নাই, পরমাণু নাই, তাহলে ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে ভাইয়া? sp, কারণ সংকরণ অবস্থা হবে 2 হলে সংকরণ হয় sp, তাহলে বন্ধন কোণ কত হবে ভাইয়া? 180 ডিগ্রি। তাহলে এটার বন্ধন কোণ সবচেয়ে বেশি না? পানির ক্ষেত্রে হয় 104 ডিগ্রি 0.5 ডিগ্রি, অ্যামোনিয়ার ক্ষেত্রে একটু আগে দেখলা ভাইয়া 107 ডিগ্রি, আর মিথেনের ক্ষেত্রে দেখবা 109 ডিগ্রি। তার মানে কি হচ্ছে ভাইয়া? এটা সবচেয়ে বেশি কার হবে? সবচেয়ে বেশি হবে ভাই কার্বন ডাইঅক্সাইডের। ওকে, আচ্ছা ভাইয়া পরের প্রশ্নে আসি। 86 নম্বর কোয়েশ্চেনে দেখো, সিলিকন টেট্রাক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড এবং অ্যামোনিয়া যৌগগুলোতে বন্ধন কোণের সঠিক ক্রম কোনটি?
তাহলে আমাকে কি করতে হবে, আবার সংকরণ বের করতে হবে। সংকরণ বের করে দেখতে হবে কার বন্ধন কোণ সবচেয়ে বেশি হচ্ছে। খেয়াল করে দেখো ভাইয়া, সিলিকন টেট্রাক্লোরাইডে যদি তুমি সংকরণ করো তাহলে 4 যোজ্যতা স্তরের ইলেকট্রন, মিথেন আছে 4, ক্লোরিন আছে 4টা, ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে ভাইয়া সংকরণ, 4 হচ্ছে ভাইয়া সংকরণ। বোরন ট্রাইক্লোরাইডে আসো ভাইয়া, ট্রাইক্লোরাইডে কি হবে ভাইয়া, বোরনের যোজ্যতা স্তরের ইলেকট্রন ভাইয়া 3টা, ডিভাইডেড প্লাস 3 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে ভাইয়া 3, তাহলে সংকরণ কি হবে sp2। এরপরে অ্যামোনিয়াতে আসো, সংকরণ কি হবে ভাইয়া, এতবার পরে আসলাম sp3 হবে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, খেয়াল করে দেখো যে আমাদের অ্যামোনিয়াতে হচ্ছে sp3, বোরন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রেও আমরা দেখব আচ্ছা sp3 এখানে কি হচ্ছে ভাই sp2 হচ্ছে। এরপরে আমরা দেখব হচ্ছে অ্যামোনিয়াতে হচ্ছে ভাই sp3। ওকে, তাহলে sp2 তাহলে ভাইয়া সবচেয়ে আকৃতি কার বড় হবে বলো, sp2 যেটা অর্থাৎ বোরন ট্রাইক্লোরাইড। এরপরে দেখো ভাইয়া সিলিকন টেট্রাফ্লোরাইড sp3 কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, তাহলে তার আকৃতি সব এরপরে বড় হবে। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে কি আছে, একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে এটা বিকর্ষণ বেশি হবে, আকৃতি একটু ছোট হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ভাইয়া এইটা। ওকে, আশা করি আমি বুঝাইতে পেরেছি তোমাদেরকে। ওকে, আমরা দেখব যে কোন ধরনের সংকরণ আছে। এরপর আমরা কি দেখব, লোন পেয়ার ইলেকট্রন আসে কিনা। লোন পেয়ার ইলেকট্রন থাকলে বোন পেয়ারের সাথে একটা রিপালশন করে, তখন আমাদের আকৃতিটা ছোট হয়ে যায়। ওকে, আসো ভাইয়া পরের প্রশ্নে আসি। 97 নম্বর কোশ্চেন দেখো, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড অণুর আকৃতি কিরূপ হবে ভাইয়া। আগে আমরা সংকরণটা দেখি। নাইট্রোজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা ভাইয়া, 7, তার মানে 5 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2, 5 প্লাস 3 ডিভাইডেড বাই 2 তে কত হয় 4, তার মানে sp3 সংকরণ, তাই না, sp3 সংকরণ। কিন্তু নাইট্রোজেনে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে কি হবে ভাইয়া, রিপালশন করবে। যখনই রিপালশন করবে তখন তার আকৃতি চেঞ্জ হবে। সে চতুস্থলকীয় হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সে রিপালশন করছে তাহলে তার আকৃতি চেঞ্জ হবে। ভাই আমরা sp2 এর সংকরণে পড়ছি হলো ত্রিভুজাকার আকৃতি, তার মানে কি ভাইয়া এখানে ত্রিভুজাকার আকৃতি হবে না, হবে না ভাইয়া, এটা sp2 এর সংকরণের ক্ষেত্রে হয়। আর sp3 তে একটা যদি লোন পেয়ার থাকে, স্পষ্টভাবে হাজারিনাগের বইয়ে লেখা আছে, সেটা ত্রিভুজাকার পিরামিডীয় হবে। তাহলে ভাই এটার সঠিক অ্যান্সার কি, ত্রিভুজাকার পিরামিডীয়। ওকে, আচ্ছা এখন আসো সমতলীয় পিরামিডীয় আকৃতি বলা হয় কি। আচ্ছা 98 নম্বরে আসো। দেখো ভাইয়া, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড পানির বন্ধন কোণের সঠিক ক্রম কোনটা হবে ভাইয়া। আমি অলরেডি বারবার বলছি যে তোমরা সংকরণ বের করবা, এরপরে তুমি ফাইন্ড আউট করবা। মিথেনের সংকরণ ভাই sp3, নাইট্রোজেনের সংকরণে sp3, কিন্তু একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, তার মানে কি রিপালশন হবে। পানিরও সংকরণ ভাই sp3, কিন্তু দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলেও তারা সংকরণ করবে। আর হাইড্রোজেন সালফাইড অক্সিজেনের নিচের গ্রুপের মৌল, একই গ্রুপের নিচের পর্যায়ের মৌল, এই জন্য তার বন্ধন কোণটা কমে যাবে, কারণ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে বন্ধন কোণটা কমে যায়। তাহলে আমাদের সঠিক ক্রমটা এটাই হবে। ওকে, পরের প্রশ্ন আসো ভাইয়া, পটাশিয়াম ফসফরাস পেন্টাক্লোরাইডের অণুর গঠন কিরূপ হবে। ফসফরাস পেন্টাক্লোরাইড অণু ভাই, তাহলে আবার আসো সংকরণে আসো। x ইকুয়াল কি হবে ভাইয়া, ফসফরাসের যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা ভাইয়া, 5টা। ক্লোরিন কয়টা আছে ভাইয়া, 5টা, ডিভাইডেড বাই 2, তার মানে হলো 5 sp3d। sp3d হলে ভাইয়া তার সংকরণের আকৃতিটা কেমন হবে ভাইয়া, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হবে। এই যে ত্রিকোণাকার, যে আমাদের ত্রিকোণাকার, উপরে একটা পিরামিড নিচে একটা পিরামিড, তাহলে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হবে। ওকে, 90 নম্বর কোশ্চেন আসো ভাইয়া, বন্ধন কোণের কোন ক্রমটি সঠিক। সেম কোশ্চেন ভাইয়া, আবার তুমি বের করো। খেয়াল করো এখানে একটা জিনিস খেয়াল করো, এটা কয় নাম্বার গ্রুপের দেখো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্ট্রিবিয়াম, এগুলো সবই হলো ভাইয়া 15 নাম্বার গ্রুপের মৌল। আর আমি বলছি একই গ্রুপের উপর থেকে যদি তুমি নিচের দিকে নামো, বন্ধন কোণের আকৃতি ছোট হইতে থাকে, কারণ বন্ধন আকর্ষণ বলটা ছোট কমে যায়। তাহলে ভাইয়া সঠিক ক্রমটা কি হবে, নাফিজ আছে আন্টির বাসার মেঝেতে, তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্টেবিয়াম, তাহলে না এভাবে মনে রাখতে পারি। ওকে, আচ্ছা ওকে, পরের কোশ্চেনে আসো ভাইয়া, 91 নম্বর কোশ্চেন, জেনন হেক্সাফ্লোরাইডে যোগে মুক্তজোড় ইলেকট্রন কয়টা ভাইয়া। দেখো আমি অলরেডি ক্লাসের শুরুতেই আমি হচ্ছে জেনন রিলেটেড সবগুলা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি। জেনন হেক্সাফ্লোরাইডে মুক্তজোড় ইলেকট্রন হবে ভাইয়া একটি। ওকে, আসো নিচের কোন যৌগের অণুতে মুক্তজোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সংখ্যা সর্বাধিক। খেয়াল করো ভাই, নাইট্রোজেনে কয়টা আছে, একটা। পানিতে কয়টা আছে ভাইয়া, দুইটা। হাইড্রোজেন সালফাইডও আছে ভাইয়া, দুইটা। ক্লোরিনের সে হলো 17 নম্বর গ্রুপের মৌল, তাহলে তার মুক্তজোড় ইলেকট্রন আছে ভাইয়া 3টা। তাহলে ভাই সবচেয়ে বেশি কার আছে, হাইড্রোজেন ক্লোরাইডের।
পরের প্রশ্ন আসো ভাই, অ্যামোনিয়া অণুর জ্যামিতিক আকৃতি বিকৃত চতুস্তলকীয় হওয়ার কারণ কি? বা অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, সে sp3 সংকরণ করে, আর এক লোন পেয়ার বোন পেয়ারের রিপালশনের কারণে তার আকৃতিটা বিকর্ষিত হয়ে যায়। তাহলে কি হচ্ছে, লোন পেয়ার মানে মুক্ত জোড়, বোন পেয়ার মানে বন্ধন জোড়, এদের ভিতরে যখন বিকর্ষণ হয় তখন তার আকৃতির চেঞ্জ ঘটে থাকে। ওকে, এটা একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আসো ভাইয়া পরের প্রশ্নে চলে আসে, 94 নম্বর কোয়েশ্চেন। খেয়াল করো কি বলছে 94-এ, নিচের কোনটির গলনাঙ্ক কম? হ্যাঁ, গলনাঙ্ক কম মানেই আমি দেখবো যেটা কোনো লবণ কিনা। দেখো একটা লবণ এবং একটা কমন আমাদের অ্যানায়ন আছে, কে আছে? ক্লোরাইড। তাহলে আমরা ফাজানের রুল অ্যাপ্লাই করব। ফাজানের রুলে কি বলছে, যদি আমরা দেখি মানে ক্যাটায়নের আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যকে পোলার আয়ন বলা হয়, তখন আমরা কি দেখব, ফাজানের রুলে ক্যাটায়নের আকার কমলে অ্যানায়নের আকার বাড়লে পোলার আয়ন বাড়ে। চার্জের ক্ষেত্রে আমরা কি বলবো, যত চার্জ বেশি হবে তার পোলার আয়নটা তত বেশি হবে। ওকে, আর অরবিটালের ক্ষেত্রে অরবিটাল যত বড় হবে, এস এর থেকে পি, পি এর থেকে ডি, যত বড় হবে তার পোলার আয়ন ক্ষমতা বাড়বে। তাহলে এখন খেয়াল করে দেখো ভাইয়া, সোডিয়াম 1 নম্বর গ্রুপ, অ্যালুমিনিয়াম 13 নম্বর গ্রুপ, পটাশিয়াম 1 নম্বর, ক্যালসিয়াম 2 নম্বর, তাহলে অবভিয়াসলি অ্যালুমিনিয়াম হবে। আবার তার চার্জ হলো 3+, তাহলে চার্জও বেশি, সুতরাং এটাই হবে আমাদের অ্যান্সার। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত হবে? 801 ডিগ্রি, টানা মুখস্থ রাখবে, এটা মেডিকেলে আসে ভাইয়া। পরের প্রশ্ন আসো, 96 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। নিচের কোন যৌগটির গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি? ভাইয়া সেম কোয়েশ্চেন ভাইয়া, দেখো সবগুলাতে ক্লোরাইড একটা কমন অ্যানায়ন আছে, তাহলে আমরা ফাজানের রুলটাকে অ্যাপ্লাই করব। খেয়াল করে দেখো, আয়রন, কপার এবং জিঙ্ক সেগুলো হলো ডি ব্লকের মৌল, ক্লোরিন হলো এস ব্লকের মৌল, তাই সবার চার্জ 2+ হওয়া সত্ত্বেও আমাদের অ্যান্সারটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে, নিচের 97-এ আসো ভাইয়া, নিচের কোন আয়নটির অ্যানায়নকে অধিক পোলারায়িত করতে পারবে? দেখো কোন আয়নটি অ্যানায়নকে অধিক পোলারায়িত করতে পারবে? কে পারবে ভাইয়া? দেখো এখানে আমাদের অ্যান্সারটা দিছে আয়রন। কেন ভাইয়া আয়রন হবে? বা আমি এটার সাথে আসলে একটু দ্বিমত পোষণ করব, কারণ এটার সঠিক অ্যান্সারটা আসলে তুমি অ্যালুমিনিয়ামও বলতে পারো। কারণ কি, অ্যালুমিনিয়ামটার চার্জ ঘনত্ব বেশি হবে, অ্যালুমিনিয়ামের পোলার আয়ন ধর্মটা বেশি হচ্ছে, আর হচ্ছে তোমার হচ্ছে যে গলনাঙ্ক সেটার ভ্যালুটাও কম হচ্ছে। তো ওভারঅল সব কিছুকে কল্পনা করলে তুমি যদি চ্যাটজিপিটি করো তাও দেখবা অ্যালুমিনিয়ামটাই হবে আসলে। বাট যেহেতু হাজারিসার দিছে তুমি বলতে পারো, তবে আমার কাছে লজিক্যালি অ্যালুমিনিয়ামটাকে মনে হয় অধিক পোলারায়ন ক্ষমতা বেশি। ওকে, আচ্ছা পরের কোশ্চেনে আসো ভাইয়া, নিচের কোন আয়নটি 98 নিচের কোন আয়নটি যৌগটিতে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে? সেম কোশ্চেন ভাইয়া, দেখো লিথিয়াম 1 নম্বর গ্রুপ, সোডিয়াম 1 নম্বর, ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম হলো 2 নম্বর। তার মানে কি 2 নম্বর গ্রুপটা বেশি প্রাধান্য পাবে, এটা তো আগেই বাস, লিথিয়াম আর সোডিয়াম। এখন দেখো ক্যাটনের আকার কমলে বেরিলিয়াম উপরে আছে, ম্যাগনেসিয়াম নিচে আছে, তার মানে কি বেরিলিয়ামের আকার ছোট, তার মানে কি বেরিলিয়ামের গলনাঙ্ক বা পোলার আয়নটা বেশি ঘটবে। এরপরের প্রশ্নে আসো ভাইয়া, নিচের কোন আয়নের পোলার আয়ন কম ঘটে? আমরা বলছি ক্যাটায়নের আকার কমলে অ্যানায়নের আকার বাড়লে পোলার আয়ন বেশি হয়। তাহলে ভাই দেখো এগুলো সবই অ্যানায়ন, তাহলে সবচেয়ে বেশি পোলার আয়ন কার হবে? আয়োডিনের, কারণ আয়োডিন 17 নম্বর গ্রুপের সবার শেষের মৌল, তাই না? তার আগে আছে ব্রোমিন, তার আগে আছে ভাই ক্লোরিন, তার আগে আছে ভাই ফ্লোরিন। ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট, তাহলে ফ্লোরিনের পোলার আয়ন সবচেয়ে কম হবে। পরের প্রশ্ন দেখো 100 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়? এটা একটানা মুখস্থ রাখবে ভাই, বেরিয়াম সালফেট, এটা পানিতে অদ্রবণীয়। আমাদের একটা শখ আছে হাজারিনাগের বই, সেখান থেকে বেরিয়াম সালফেট হবে অ্যান্সার। এরপরে আসো ভাইয়া 101-এ, আয়নিক বন্ধনে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতার ক্রম নির্ণয় কোনটি সঠিক? সেম কথা ভাইয়া, পোলারায়ন ক্ষমতা, তাহলে কি হবে ভাইয়া? পোলারায়ন ক্ষমতার ক্রম নিচের কোনটি সঠিক হবে? খেয়াল করে দেখো, এই যে ক্যাটনের আকার কমলে তাহলে হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম সবাই হলো 1 নম্বর গ্রুপের মৌল, তাহলে 1 নম্বর গ্রুপের মৌল ক্ষেত্রে সবচেয়ে ছোট কে ভাইয়া? হাইড্রোজেন। তাহলে তারপরে কে? লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, মানে নিচের দিকে নামবা পোলার আয়ন ক্ষমতা কমে যাবে। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? 1 নম্বর। সবচেয়ে বেশি কে? হাইড্রোজেন। সবচেয়ে কম কার হবে? সিজিএম এর 1 নম্বর গ্রুপের ক্ষেত্রে। ওকে, পরের কোশ্চেনে আসো ভাইয়া 102, নিচের কোনটির অণুতে পোলার আয়ন বেশি ঘটে? সেম কোশ্চেন ভাইয়া, খেয়াল করে দেখো, এখন আমাদের ক্যাটায়নটা সেম সবার, সিলভার। ওকে, এখন অ্যানায়নটা ডিফারেন্ট আছে। এখন বলো ভাইয়া, ফাজনের রুলস অনুসারে অ্যানায়নের আকার বাড়লে পোলার আয়ন বাড়ে, তাহলে এটা সবচেয়ে বড় কে? আয়োডাইড, তাহলে এটার পোলার আয়ন ক্ষমতা সবচেয়ে বেশি হবে। তারপরে আসো, নিম্নের কোন যৌগগুলোর
নিম্নের যৌগগুলোর কোনটিতে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি ভাইয়া? সেম কোয়েশ্চেন, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যকে পোলারায়ন ধর্ম বলে। তাহলে দেখো ভাইয়া, সোডিয়াম সিজিয়াম 1 নম্বর গ্রুপের মৌল, ক্যালসিয়াম 2 নম্বর, অ্যালুমিনিয়াম হলো 3 নম্বর। সেম কোয়েশ্চেন। আসো 104 নম্বরে আসি। 104 নম্বর কোশ্চেনে আসো। কি বলছে? নিচের কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য সর্বাধিক? একই কোশ্চেন ভাইয়া, সিলভার ক্লোরাইড হবে এবার। আসো, নিচের কোন যৌগটি অধিক সমযোজী? এক অ্যানায়নের আকার বাড়লে ক্যাটনের আকার কমলে, তাহলে লিথিয়ামের আকার সবচেয়ে ছোট এখানে, এটা সবা, এই জন্য এটা হবে কি অধিক সমযোজী। 106তে আসো, কোনটি পোলার অণু? এই যে ভাইয়া, আমরা কি বলছিলাম যে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু 0 হলে আমরা বলি হলো বিশুদ্ধ সমযোজী। যদি 0.5 বা তার থেকে 0.5 এর কম হয় তখন তাকে বলে অপোলার সমযোজী। যদি 0.5 থেকে 1.7 পর্যন্ত অথবা 1.9 পর্যন্ত হয় তখন তাকে আমরা বলি হলো পোলার সমযোজী, এবং এর থেকে বেশি হলে তাকে বলে আয়নিক যৌগ, তাই না? তাহলে প্রশ্নে কি বলছে ভাইয়া, কোনটি পোলার অণু? মিথেনের খেয়াল করে দেখো, হাইড্রোজেনের পোলার তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু ভাইয়া 2.1, কার্বনের 2.5, 0.4, তাহলে তো ভাই এখনো পোলার হতে পারে নাই। আর আমরা এইভাবেও দেখতে পারি, কার্বন টেট্রাক্লোরাইডও সেমভাবে বের করতে পারো, হাইড্রোজেন হাইড্রাইডও সেমভাবে বের করতে পারো। তো আমরা তড়িৎ ঋণাত্মকতা দিয়ে দেখবো, আরেকটা জিনিস দিয়ে দেখবো ভাইয়া, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিসটা খেয়াল করব এটার পাশাপাশি, সেটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা। যদি লোন পেয়ার ইলেকট্রন থাকে এবং ভ্যালুটা যদি তোমার হচ্ছে এর ভিতরে হয় 0.5 থেকে 1.7, তাহলে আমরা মোটামুটিভাবে বলতে পারি সেটা হলো গিয়ে পোলার অণু। ওকে, এখানে হাইড্রোজেন অক্সিজেনের যে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালুর পার্থক্য, হাইড্রোজেন 2.1, অক্সিজেন হচ্ছে 3.5, তাহলে আমাদের কি হবে ভাইয়া 1.4, যেটা আমাদের এই রেঞ্জে মিলে গেছে। এরপরে আরেকটা জিনিস খেয়াল করে, এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে 2টা, তাহলে কি হবে ভাইয়া, অবভিয়াসলি পানি একটা পোলার অণু হবে। ওকে, তাহলে আমরা দুটো জিনিস দেখবো ভাই, এই সিরিয়ালটা খেয়াল করবো আর দেখবো কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা। ওকে, তারপরে আসো 107 নম্বর কোশ্চেনে আসি। 107 নম্বর কোশ্চেনে কি বলছে ভাই, নিচের কোনটি অপোলার যৌগ? আচ্ছা, যখন তুমি একটা চেইন যৌগ দেখবা তখন তুমি প্রতিসাম্যতা খুঁজবা। যদি দেখো যে প্রতিসাম্য, তাহলে সেটা অপোলার। কেমন? এই যে আমি যদি এমন একটা যৌগ লিখি, এই পাশেও CH3, এ পাশেও CH3, তাহলে কি ভাই, দুই পাশে হাইড্রোজেন 3টা করে আসে না? তাহলে এটা প্রতিসম যৌগ। প্রতিসম যৌগগুলো আমাদের অপোলার হয়ে থাকে। ওকে, আর আরেকটু আগে বলছি লোন পেয়ার ইলেকট্রন দেখবো এবং আমি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখবো, এইগুলো যদি থাকে তাহলে আমি বলবো পোলার অণু। আর যদি প্রতিসম না হয় তাহলে আমরা বলবো তাকে পোলার অণু। ওকে, তাহলে নিচের কোনটি, 107 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অপোলার যৌগ? খেয়াল করে দেখো, CCl4 এ কার্বনের 4টা হাতে সমজাতীয় ক্লোরাইড 4টা বসে আছে, তাহলে এটা অপোলার হবে। CH3 তে কি হচ্ছে ভাই, 3 হাতে ক্লোরিন থাকলেও আরেক হাতে হাইড্রোজেন আছে, ক্লোরিনগুলো নিজের দিকে ইলেকট্রন টানে, কিন্তু হাইড্রোজেন থেকে কার্বন নিজের দিকে ইলেকট্রন টানে, তাহলে আংশিক পোলারিটি তৈরি হলো না একদিকে, এই জন্য এটা পোলার যৌগ হবে। CH3OH, এই যে অ্যালকোহল আছে, অ্যালকোহল আমাদের একটা পোলার যৌগ, অ্যালকোহল পার্টটা। আর হাইড্রোজেন ফ্লোরাইডেও একটা পোলারই হবে, কারণ এখানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4, হাইড্রোজেনের হলো 2.1, পার্থক্য হয়ে থাকে 1.9। তো এই কারণে আমরা বলবো এই তিনটাই হলো পোলার যৌগ এক্সেপ্ট কার্বন টেট্রাক্লোরাইড। পরের প্রশ্নে আসো ভাইয়া 108, হাইড্রোজেন বন্ধন থাকে কোনটিতে? তো মনে রাখবো ভাইয়া, হাইড্রোজেন বন্ধন থাকে কেবল কয়েকটা যৌগে। আমরা কিভাবে এটা মনে রাখবো, যে কোনো যৌগে যদি আমি দেখি ফ্লোরিন FON, ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন আছে, তাহলে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। অবশ্যই তার সাথে হাইড্রোজেন থাকতে হবে। এইগুলোর সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে আমরা হাইড্রোজেন বন্ধন আসে বলে ধরে নিই। তাহলে দেখো ভাইয়া, এখানে আমাদের নাইট্রোজেন আছে, এই যে নাইট্রোজেন আছে, তাহলে এটা একটা আমাদের হাইড্রোজেন বন্ধন গঠন করবে, এগুলো একটা পারবে না। ওকে, এরপরে আসো ভাইয়া, নিচের কোন যৌগটিতে হাইড্রোজেন বন্ধন আছে? সেম কথা ভাইয়া, দেখো তো, এই যে অক্সিজেন, দেখো এই যে অক্সিজেন আছে, বুঝছো? আর এটা হলো একটা অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, তাহলে এটা আমাদের হাইড্রোজেন বন্ধন গঠন করবে। এটা কিভাবে হাইড্রোজেন বন্ধন গঠন করে ভাইয়া, দেখো এই যে ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, আমরা একটু এটাকে দেখাই দিই, ইথানোয়িক অ্যাসিড হাইড্রোজেন বন্ধন কিভাবে গঠন করতেছে। দেখো ভাইয়া, ইথানোয়িক অ্যাসিডটা, এটা না আমাদের ইথানোয়িক অ্যাসিড COOH, এটা কি করে থাকে ভাইয়া, এই যে এইভাবে থাকে। আমরা যদি এইটা কিভাবে লিখি, সি, তার অ্যাসিডিক পার্টিটা আর ওএইচ পার্টিটা। ওকে, আবার এইদিকেও আমাদের আছে একটা CH3C, তো কি আছে এদিকে OH, এদিকে আছে ডাবল বন্ড O, তো এই যে আমাদের হাইড্রোজেন বন্ধন, এই যে আমাদের হাইড্রোজেন বন্ধন, তাহলে এটা একটা ডাইমার যৌগ হিসেবে থাকে। কি হিসেবে থাকে ভাই, ডাইমার হিসেবে থাকে।
তাহলে মানে আমি বলতে পারি যে এই যে ইথানোয়িক অ্যাসিড, এদের ভিতরে আমাদের এই যে এখানে একটা বন্ধন, এখানে একটা হাইড্রোজেন বন্ধন আছে। কয়টা আছে? দুইটা। তাই এটা ডাইমার হিসেবে থাকে। ওকে, আসো তাহলে কি প্রশ্ন বলছে ভাইয়া, যে নিচের কোন যৌগটিতে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? এই যে ইথানোয়িক অ্যাসিড। পরের প্রশ্ন আসো, ইথানোয়িক অ্যাসিডে কয়টা, ডাইমারে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? একটু আগে দেখাই দিলাম, দুইটা থাকে। হাইড্রোজেন বন্ধন ঘটে না নিচের কোন যৌগে? বলছি FON প্লাস হাইড্রোজেন। এই যে ফ্লোরাইড আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, তার মানে তিনটাই আমাদের হাইড্রোজেন বন্ধন। কোনটা হবে ভাইয়া? মিথেন। এখানে কোনো হাইড্রোজেন বন্ধন নাই। পরের প্রশ্ন আসো, নিচের কোন যৌগে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন আছে? ভাইয়া মজার ব্যাপার, এই চারটা যৌগে হাইড্রোজেন বন্ধন আছে। এখন প্রশ্নে বলছে অন্ত আণবিক। হোয়াট ইজ অন্ত? নিজেদের ভিতরে। যদি বলতে আন্ত, তাহলে দুইটা পাশাপাশি যৌগের ভিতরে হইতো। এই যে আমরা একটু আগে দেখে আসলাম ইথানোয়িক অ্যাসিড, দেখে আসলাম না ভাই ইথানোয়িক অ্যাসিড, এটা দেখো পাশাপাশি দুইটা যৌগের ভিতরে বন্ধন গঠন করছে। তাহলে এদের বন্ধনটা কেমন হবে ভাইয়া? আন্ত আণবিক হবে। এটা হবে আন্ত আণবিক, আন্ত আণবিক। ওকে, আন্ত আণবিক। কিন্তু ভাইয়া আমি যদি স্যালিসাইলিক অ্যাসিডের কথা কল্পনা করতাম, দিস ইজ দ্য স্যালিসাইলিক অ্যাসিড। একটা হাতে আছে COOH, আরেকটা হাতে আছে ভাইয়া OH। এখানে কি হয়, এই যে এই পার্টটা আছে না COOH আর OH, এদের ভিতরে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। কিভাবে হয় ভাইয়া? আমরা যদি এই জিনিসটাকে এভাবে লিখি, COOH, এখানে আমাদের OH আছে। আচ্ছা, আমরা এই পাশে আমরা ডাবল বন্ড দিয়ে দিই, এখানে আমরা অক্সিজেন দিয়ে দিই, এই যে বন্ধনটা গঠিত হয়েছে, এখানে আমাদের হাইড্রোজেন বন্ধনটা তৈরি হচ্ছে। তাহলে হাইড্রোজেন বন্ধন নিজেদের ভিতরে তৈরি হলো না ভাইয়া? এই যে নিজেদের ভিতরে হাইড্রোজেন বন্ধন তৈরি হলো, এটাকেই আমরা বলবো হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। স্যালিসাইলিক অ্যাসিডটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। তাহলে ভাইয়া কি হবে অ্যান্সার আমাদের? এটার অ্যান্সার হবে ভাইয়া স্যালিসাইলিক অ্যাসিড হবে। ওকে, পানিও গঠন করে ভাইয়া, ফেনলও গঠন করে, অ্যামোনিয়াও গঠন করে, কিন্তু এরা আন্ত আণবিক, নট অন্ত আণবিক। পরের প্রশ্নে আসো, 113 নাম্বার। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের অনুসমূহকে কিরূপ হবে ভাইয়া? অপোলার সমযোজী হবে। অপোলার সমযোজী মানে তাদের ভিতরে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে কম হবে। পোলার না, আয়নিকও না, ডাইপোলও না, মনে রাখবে ভাইয়া। আসো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 114 কি বলছে? পোলার আয়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যৌগ কোনটি? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যকে আমরা বলছিলাম হলো পোলার আয়ন। তাহলে কি হবে ভাইয়া? এটা হবে আয়নিক যৌগ। পরের প্রশ্নে আসো, নিচের কোনটি সঠিক হবে? নিচের কোনটি সঠিক হবে? আমরা কোশ্চেন দেখে আমরা বুঝতে পারবো না, আমাদের অপশনগুলো টেস্ট করতে হবে। খেয়াল করে দেখো, প্রথম প্রশ্নে আসো, আকারের সঠিক ক্রম কোনটা? আমি প্রথম দিনকেই বলছিলাম ভাইয়া, যদি চার্জ ইলেকট্রন সেম হয় তখন তাকে বলে আইসো ইলেকট্রনিক। আর আইসো ইলেকট্রনের ক্ষেত্রে অ্যানায়নের, ক্যাটায়নের ক্ষেত্রে যার চার্জ যত বেশি তার আকার তত কম। তাহলে সোডিয়ামের আকার সবচেয়ে বেশি হবে, এরপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। তার মানে এটা আমাদের ফুল অ্যান্সার। দ্বিতীয়তে আসো, অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত ভাই? দেখো, কোনো একটা যৌগ অক্সিজেনের, কোনো একটা মৌল অক্সিজেনের সাথে বাইন্ড করে থাকলে ওই মৌলর অম্লত্ব অক্সিজেনের যে চার্জ, মানে অক্সিজেন চার্জ কত? -2। কয়টা আছে ভাইয়া? 3টা। তাহলে অম্লত্ব কী হবে এখানে? অ্যালুমিনিয়ামের 6 হবে। কিভাবে হবে? অ্যালুমিনিয়াম যদি এখন তোমার হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে সেই 6টা হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করতে পারবে। তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম 6 মোল হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করতে পারে, এই জন্য তার অম্লত্ব হবে হলো 6। বুঝতে পারছো? আসো, তাহলে এটাও ভুল, 3 হবে না অ্যান্সার। এরপরে আসো, এই যে একটা যৌগ দিচ্ছে, এটা কি বলো তো ভাইয়া? এটা হলো ইথেন, ইথেনের সংকেত। ইথেন, ইথিন, ইথাইন, এটা হলো ইথেনের সংকেত। সিগমা বন্ধন সংখ্যা 6টা। আমরা বের করি, দেখো, সিঙ্গেল বন্ড হাইড্রোজেন বন্ধন আছে বাকিগুলাতে হাইড্রোজেন আছে। আমরা যদি একটু সিঙ্গেল বন্ধন কল্পনা করি, কয়টা হবে ভাইয়া বলো তো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে কয়টা হচ্ছে ভাই? 7টা হচ্ছে। কি বলছে ভাই? আছে কয়টা? 6টা। তাহলে এটাও ভুল। তাহলে আরেকটা হবে যেটা, সেটাই অ্যান্সার। দেখো, ওই প্রশ্নটা কি বলছে অপশনটাতে? অর্থোনাইট্রোফেননে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন আছে। আমরা একটু আগে স্যালিসাইলিক অ্যাসিড দেখছি, স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে অর্থোনাইট্রোফেননও হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে এবং তারা নিজেদের ভিতরে গঠন করে। পরে আসো ভাই 116তে, হাইড্রোসিসের তীব্রতা কিসের উপরে নির্ভর করে ভাইয়া? হাইড্রোসিসের তীব্রতা অ্যানায়নের আকারের উপর নির্ভর করে। আকার বাড়লে হাইড্রোসিসের তীব্রতা বাড়বে। তাহলে গ্রুপ 17 মৌলগুলো কি কি ভাইয়া? আবার মনে করো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে হ্যাস্টাটাইন আছে। তার মানে সবচেয়ে বেশি হাইড্রোসিসের প্রভাব কি হবে ভাইয়া? আয়োডিনের হবে। ওকে, এখন আসো পরের প্রশ্নে, নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন গ্যাসীয়, ক্লোরিন গ্যাসীয়,
ব্রোমিন তরল, ব্রোমিন কি তরল, এই দুটা কি গ্যাস, আর আয়োডিন কি ভাইয়া কঠিন প্রকৃতির হয়ে থাকে। আর ব্রোমিন যে তরল তার বর্ণ কেমন হয়ে থাকে ভাইয়া, লাল বর্ণ হয়ে থাকে, তার বর্ণটা হবে লাল। ওকে, এগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, তাহলে নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল হবে, ব্রোমিন হবে। আসো 118 নম্বর কোশ্চেন, পানিগ্রাহী পদার্থ কোনটা? পানিগ্রাহী কি ভাইয়া, পানিগ্রাহী মানে পানিকে বিকর্ষণ করে, ক্যালসিয়াম ক্লোরাইড, মাথায় রাখবা। পরের প্রশ্ন, নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটা পাইরো? আমি মনে রাখতাম 227 দিয়ে, কি দিয়ে ভাইয়া, 227। খেয়াল করে দেখো, এই যে 227, তার মানে কি পাইরো অ্যাসিড কি হবে ভাইয়া, এটা হবে। পরের প্রশ্নে আসো, নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটা হাইপো অ্যাসিড? সেম ভাবে যে এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা সবচেয়ে কম থাকে, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সবচেয়ে কম থাকে, এটাতেই হবে। খেয়াল করে এখানে 3টা অক্সিজেন, এখানে 4টা অক্সিজেন, এখানে 3টা অক্সিজেন, তার মানে এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, এখন আসো পরের প্রশ্নে, আমরা 121 নম্বর কোশ্চেনে চলে আসি। কি বলছে যে হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান? ভাই আসো হাইড্রোনিয়াম আগে সংকেতটা দেখি, দিস ইজ আওয়ার হাইড্রোনিয়াম। ওকে, তা হাইড্রোনিয়াম আয়নটা কেমনে গঠিত হইলো ভাইয়া, পানির সাথে একটা হাইড্রোজেন যখন বন্ধন গঠন করে হাইড্রোজেন আয়ন, তখন হাইড্রোনিয়াম তৈরি করে থাকে। তো কি হচ্ছে, এই যে আমাদের অক্সিজেন, তার সাথে 2টা হাইড্রোজেন যুক্ত আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে, আমরা জানি এই লোন পেয়ার ইলেকট্রনটাকে গ্রহণ করে হাইড্রোজেন আয়ন করে আমাদের এই যৌগটা তৈরি হয়। তাহলে এই যে এই যৌগটা দেখছো এখানে, তুমি খেয়াল করে দেখো, এটা হলো আমাদের সমযোজী বন্ধন, এটা হলো আমাদের সন্নিবেশ বন্ধন। তাহলে ভাই অ্যান্সারটা কি হবে বলো তো, সমযোজী এবং সন্নিবেশ বন্ধন। ঠিক আছে, পরের প্রশ্ন আসো, নিচের কোন যৌগটির আকৃতি সরলরৈখিক? ভাই যেখানে sp সংকরণ আছে, আমরা পড়ে আসছি কার্বন ডাই অক্সাইড, এটা sp সংকরণ থাকে, তাহলে এটা সরলরৈখিক হবে। বন্ধন কোণ কত হবে, 180 ডিগ্রি। 123-এ আসো, কোনটি রাসায়নিক বৈশিষ্ট্য? রাসায়নিক বৈশিষ্ট্য একটু আগে আমরা একটা কোশ্চেনের অপশানে দেখে আসলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইডে, অ্যালুমিনিয়াম অক্সাইড 6টা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, এটাকে তার অম্লত্ব বলা হচ্ছিল, এবং এটা দিয়ে আমরা রাসায়নিক বৈশিষ্ট্যটাকে বুঝতে পারি। তাহলে অম্লত্ব, ক্ষারত্ব এগুলো হলো তার রাসায়নিক বৈশিষ্ট্য, আর ঘনত্ব, দ্রাব্যতা, গলনাঙ্ক এগুলো তার আয়নিক, এইগুলো তার নর্মাল বৈশিষ্ট্যের ভিতরে পড়ে থাকে। ওকে, ভৌত বৈশিষ্ট্যের ভিতরে পড়ে। 24 আসবে 124, নিচের কোন বন্ধনের উপস্থিতির কারণে পানি কক্ষ তাপমাত্রায় তরল হয়? ভাইয়া কোন বন্ধন, হাইড্রোজেন বন্ধন। পানিতে কোন বন্ধন আছে ভাইয়া, হাইড্রোজেন বন্ধন আছে, কারণ অক্সিজেন আছে, অক্সিজেন হাইড্রোজেনের ভিতরে বন্ধন যেটা তৈরি হয় সেটা হলো হাইড্রোজেন বন্ধন, এভাবে সে কক্ষ তাপমাত্রায় তরল হয়ে থাকে। এখন আসো ভাইয়া 125-এ চলে আসি। 125 নম্বর প্রশ্নে বলছে যে নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার? খেয়াল করে দেখো ভাইয়া, ক্ষারের ক্ষেত্রে কি হবে, 1 নম্বর গ্রুপের মৌলের ক্ষেত্রে উপর থেকে নিচে নামলে যার আকার বাড়ে তার হচ্ছে হলো এই ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পায়। তাহলে 1 নম্বর গ্রুপের মৌল এখানে আছে সোডিয়াম আর পটাশিয়াম, পটাশিয়ামের আকার বড়, তাহলে পটাশিয়ামের ক্ষারীয় ধর্ম বেশি হবে। ক্যালসিয়াম 2 নম্বর গ্রুপের মৌল, তাহলে ক্যালসিয়ামের আকার পটাশিয়ামের থেকে ছোট, তাহলে পটাশিয়াম ক্যালসিয়ামও হবে না, আর হচ্ছে অ্যামোনিয়া তো অবভিয়াসলি হবে না, এটা তো দুর্বল দেখে বোঝা যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। পরের প্রশ্ন আসো ভাইয়া, নিচের কোনটি রঙিন আয়ন হবে? নিচের কোনটি রঙিন আয়ন হবে ভাইয়া বলো তো? আমরা আগের দিনে পড়ে আসছি ভাইয়া যে যে ডি ব্লক মৌলগুলা রঙিন যৌগ গঠন করে, তাহলে ক্যালসিয়াম তো ভাইয়া এস ব্লকের মৌল, সে তো করবেই না। মার্কারি যেটা আছে সেটাও আমরা এক্সেপশনালের ভিতরে পড়ি, সেটাও হবে না। জিঙ্ক 2+, স্ক্যানেডিয়াম 3+, কপার প্লাস, এগুলা কিন্তু একটা পায় না, তার মানে আমাদের এগুলো একটা হবে না। তাহলে কি হবে ভাইয়া, ডি ব্লক মৌল অ্যামোনিয়া হবে, নিকেল হবে। বুঝতে পারছো ভাইয়া? আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন আসো ভাইয়া, নিচের কোন যৌগটির আচ্ছা 127, নিচের কোনটির জারণ ক্ষমতা বেশি বা অধিক জারণ ধর্মী? ভাইয়া ওই যে একই কথা, ক্যাটানের ক্ষেত্রে নিচের দিকে নামলে তার ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পায়, অ্যানানের ক্ষেত্রে উপরের দিকে উঠলে তার ক্ষারীয় জারণ ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে কি হবে ভাইয়া, ফ্লোরিন হবে। ওকে, এগুলো হচ্ছে তার আমরা কি করি, পর্যাবৃত্ত ধর্ম থেকে আমরা এগুলো জানতে পারি। পরের প্রশ্ন আসবে 128 নম্বর, নিচের কোন যৌগটির গঠন আকৃতি তৌতস্থলকীয় নয়? তার মানে sp3 সংকরণ নাই। এই যে দেখো, এটা দেখে বোঝা যাচ্ছে, মিথেন sp3 সংকরণ থাকে, ইথাইন অ্যামোনিয়াম আয়ন এখানেও কিন্তু sp3 সংকরণ থাকে, কার্বন টেট্রাক্লোরাইড এখানেও কিন্তু আমাদের sp3 সংকরণ থাকে। কিন্তু সালফার টেট্রাফ্লোরাইডে খেয়াল করো, সালফারের কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন কয়টা আছে, 6টা, ফ্লোরিন আছে কয়টা, 4টা, /2, তাহলে কত হচ্ছে ভাই 5। তাহলে এখানে সংকরণ কি, sp3d সংকরণ ঘটবে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে, sp3 সংকরণ হচ্ছে না, আর সংকরণ না হলে সেটা তৌতস্থলকীয় হইতে পারে না। ওকে, আসো ভাই পরের প্রশ্নে। 129 নম্বর প্রশ্ন, একটা যৌগ দিছে, কার্বন পরমাণুতে কি কি সংকরণ ঘটতে পারে?
তা আমরা যৌগটাকে একটু ভেঙে লিখি ভাইয়া, তাহলে আমরা বুঝবো। এই যে এটা কি সি, তার তিনটাতে তিনটা হাইড্রোজেন আছে, তাই না? এরপরে দেখো একটা সিঙ্গেল বন্ড আছে, দিয়ে দিলাম সিএইচ, তাহলে আমরা উপরে হাইড্রোজেন দিয়ে দিলাম। এরপর দুইটা ডাবল বন্ড আছে, তার সাথে দুইটা হাইড্রোজেন আছে। তাহলে ভাই দেখো তো এখানে আমরা কি কি বন্ধন পাচ্ছি। এই যে ভাই খেয়াল করে দেখো, একটাই আমরা সি পাই বন্ধন পাচ্ছি, তাই না? তাহলে এই পাই বন্ধন একটা আছে মানে এখানে sp2 সংকরণ ঘটছে। যদি ট্রিপল বন্ধন থাকতো তাহলে sp সংকরণ ঘটতো। তাহলে দেখো sp2 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 আমাদের অপশনে 3 জায়গায় আছে, তাহলে এটা আগেই বাদ। sp2 নাই এখানে, তাহলে বাদ। এবার দেখো বাকিগুলো সব সিঙ্গেল বন্ড, আর সিঙ্গেল বন্ড যেখানে থাকে সেখানে কোন ধরনের সংকরণ ঘটে? বা sp3 সংকরণ ঘটে। তাহলে আমাদের কি হবে? sp3 হবে। তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার, আর কোনো সংকরণই এখানে নাই। ওকে, আসো এবার। আচ্ছা, পরের প্রশ্নে আসো ভাই, 130 নম্বর কোশ্চেনে চলে আসি। 130 নম্বর প্রশ্নে বলা হচ্ছে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যুক্ত হলে যে শক্তির পরিবর্তন হয় তাকে কি বলে? ভাই এটা আমাদের ডেফিনেশনের ভেতরেই আছে, প্রথম ইলেকট্রন আসক্তি বলে। ওকে, ইলেকট্রন ত্যাগ করাকে বলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন গ্রহণ করাকে বলে ইলেকট্রন আসক্তি। আচ্ছা, 131 আসো, নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে? আয়নীকরণ শক্তি কার বেশি হবে ভাইয়া? আয়নীকরণ শক্তি একই গ্রুপের মৌলের ক্ষেত্রে উপর থেকে নিচে নামলে কমে। তাহলে ভাই এটা হলো সবাই হলো 1 নম্বর গ্রুপের মৌল। 1 নম্বর গ্রুপের মৌলের ক্ষেত্রে এটা সোডিয়াম সবচেয়ে ছোট, এরপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। ওকে, তারপরে আছে ফ্রান্সিয়াম। তার মানে সবচেয়ে আয়নীকরণ শক্তি সোডিয়ামের বেশি হবে। পরের প্রশ্নে আসো ভাইয়া, নিচের কোন মৌলটি এফ ব্লক মৌল নয়? আমি ভাইয়া গত দিনের লেকচারেই বলছিলাম যে অন্তঃঅবস্থান মৌল হলো 27টি, ল্যান্থেনাম আর অ্যাক্টিনিয়াম সিরিজের মৌল হলো 57 থেকে 71 আর 89 থেকে 103। এর ভিতরে ল্যান্থেনাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম এই তিনটা তোমার ল্যান্থেনাম আর অ্যাক্টিনিয়াম সিরিজের মৌল হওয়ার পরেও তারা অবস্থানগত মৌল না। তাহলে অপশন কি অ্যান্সার কি হবে ভাইয়া? থোরিয়াম হবে। ওকে, পরের প্রশ্নে আসো, নিচের কোন বন্ধনটি সবচেয়ে দুর্বল? এই যে আয়নিক বন্ধন সবচেয়ে শক্তিশালী, এরপরে সমযোজী বন্ধন, এরপরে সন্নিবেশ বন্ধন। তাহলে সবচেয়ে দুর্বল কি হবে? ধাতব বন্ধন। পরের প্রশ্নে আসো, নিচের কোনটি পানিতে দ্রবণীয়? হ্যাঁ, মনে রাখবা হাজারি নাগের বইয়ে একটা ছকি আছে, সেখান থেকে এটা আসছে, লেড নাইট্রেট পানিতে দ্রবণীয়। ওকে, পরের প্রশ্নে আসো, নিচের কোন যৌগটি সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে? আচ্ছা, অ্যাসিডের গলনাঙ্ক ভাইয়া একটু মনে রাখবা 118 ডিগ্রি ইথানোয়িক অ্যাসিডের, পানির গলনাঙ্ক ভাইয়া 100 ডিগ্রি, ইথানলের গলনাঙ্ক ভাইয়া 78 ডিগ্রি, আর অ্যামোনিয়ার গলনাঙ্ক ভাইয়া হিমাঙ্কের নিচে -18 ডিগ্রি বা লাইক দ্যাট। তাহলে ভাই গলনাঙ্ক কার বেশি? ভাই ইথানোয়িক অ্যাসিডের। ইথানোয়িক অ্যাসিডের ভিতরে আকর্ষণ শক্তি বেশি বলে গলনাঙ্ক বেশি। তো ইথানোয়িক অ্যাসিড হাইড্রোজেন, সবগুলোতে হাইড্রোজেন বন্ধন আছে, সবচেয়ে বেশি শক্তি কে হবে? শক্তিশালী হবে ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, 136 নম্বরে আসো ভাইয়া, একটা যৌগ দিয়ে দিয়েছে, বলছে যে এখানে পাই আর সিগমা বন্ধন কয়টা থাকে। তো তোমরা চাইলেও বের করতে পারো, আমি সিম্পলি আবার করে দিচ্ছি। দেখো আমরা এই পাশে আঁকাই, কি বলছে প্রথমে CH2, এরপরে ডাবল বন্ড সি, তার একটাতে হাইড্রোজেন আছে, আরেকটা আছে কার্বন আছে, 2 হাইড্রোজেন দিয়ে দাও, আর এখানে আছে CH ডাবল বন্ড ও। খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমাদের ডাবল বন্ধন দুইটা আছে, এই যে এখানে একটা ডাবল বন্ধন, এখানে একটা ডাবল বন্ধন, তাহলে পাই বন্ধন কয়টা আছে ভাইয়া? দুইটা। খেয়াল করে দেখো অপশনে পাই বন্ধন দুই জায়গায় দুইটা আছে, তার মানে এই দুইটা আগেই বাদ। পরেরটা আসো, সিগমা বন্ধন কয়টা আছে গুণ তো ভাইয়া? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কি হবে ভাইয়া? এই যে এটা হবে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আসো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কিরূপে থাকে ভাইয়া? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তো আমি যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটু আকৃতিটা খেয়াল করি, আমাকে একটু দেখাইতে হবে আসলে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসলে এইভাবে থাকে, দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ভাই, যে এটা হলো আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাই না? এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আসলে এই যে 3টা ক্লোরিন কি হয়, আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসে তার কাছে, তাতেও 3টা ক্লোরিন আছে, তাই না? আর ক্লোরিনে মুক্তজোড় ইলেকট্রন আছে না, এখানকার মুক্তজোড় ইলেকট্রন অ্যালুমিনিয়ামকে দেয়, মানে অন্য কালার ইউজ করলে ভালো হয়, এখানকার মুক্তজোড় ইলেকট্রন অ্যালুমিনিয়ামকে দেয়, আর এখানকার মুক্তজোড় ইলেকট্রন এই অ্যালুমিনিয়ামকে দেয়, ফলে তারা একটা ডাইমারের ভিতরে থাকে। তাহলে এটা আমরা বলতে পারি যে এটা একটা ডাইমার। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হিসেবে থাকে ভাইয়া? ডাইমার হিসেবে থাকে। ওকে, আচ্ছা আসো, তাহলে এটার অ্যান্সার কি হবে ভাইয়া?
যে বলছিল কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি রূপে থাকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভাই ডাইমার হিসেবে থাকে। ওকে, স্ফুটনাঙ্কের ক্রম অনুসারে নিচের কোন সেট সঠিক? ভাইয়া স্ফুটনাঙ্কের ক্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট হচ্ছে হাইড্রোজেন বন্ধনের প্রভাব। তাহলে দেখো তো ভাইয়া FON থাকলে হাইড্রোজেন বন্ধন থাকে। সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন কাতে থাকে? ফ্লোরিনে। তারপরে কোথায় থাকে? অক্সিজেনে। তারপরে কোথায় থাকে? নাইট্রোজেনে। কিন্তু ভাইয়া হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে এটা হলো শক্তির ক্রম, সবচেয়ে বেশি ফ্লোরিন, তারপর অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। কিন্তু ভাইয়া গলনাঙ্কের ক্ষেত্রে কি হয়, অক্সিজেন নিজেদের ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ বলতে অনেক বেশি থাকে, এই জন্য অক্সিজেনের গলনাঙ্ক অতিরিক্ত বেড়ে যায়। এই জন্য গলনাঙ্কের ক্রমের ক্ষেত্রে এটা শক্তির ক্রম। এটা কিসের ক্রম ভাইয়া? শক্তির ক্রম, শক্তির ক্রম। কিন্তু যদি গলনাঙ্কের ক্রমের কথা বলতাম তাহলে সবচেয়ে বেশি হতো ভাইয়া অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে ফ্লোরিন, তারপরে এটা হলো ভাইয়া নাইট্রোজেন। তাহলে কি হবে ভাইয়া? সবচেয়ে গলনাঙ্ক বেশি হবে পানির। তারপরে কি হবে? হাইড্রোজেন ফ্লোরাইড, তারপরে অ্যামোনিয়া, তারপরে মিথেন। মিথেনে কোনো হাইড্রোজেন বন্ধনই নাই। আসো ভাইয়া পরের প্রশ্ন, নিচের কোন অক্সাইড পানিতে মিশালে সবচেয়ে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করবে? হ্যাঁ, কেন্দ্র পরমাণু যার জারণ সংখ্যা বেশি সে সবচেয়ে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করবে। কার্বনের এখানে দেখো জারণ সংখ্যা -+2, কারণ অক্সিজেনের জারণ সংখ্যা -2, এখানে কত? +4, সিলিকনের +4, কিন্তু এখানে কত হবে ভাইয়া? আচ্ছা আমি একটা বের করে দেই। আমি জানি না একটা যৌগের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কত, তাহলে আমি ধরে নিব যার বের করবো সেটা হলো 0x। কয়টা আছে ভাইয়া? ফসফরাস 2টা, তাহলে 2x। অক্সিজেনের তো আমরা জানি -2, তাহলে -2, অক্সিজেন কয়টা আছে? 5টা, ইকুয়াল হলো 0। একটা যৌগের জারণ সংখ্যা ভ্যালু হয় 0, টোটাল যৌগ। তাহলে 2x ইকুয়াল হচ্ছে -10, তাহলে +10, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে ভাই? +5, তাহলে এটার ভ্যালু কত? +5। দেখো সবচেয়ে হাইজেস্ট, তাহলে কি হবে ভাই? এটাই হবে সবচেয়ে বেশি অম্লধর্মী। ওকে, আসো ভাই পরের প্রশ্ন 140 নম্বর, নিচের কোন অক্সাইডটি শুষ্ক কারক হিসেবে কাজ করে? মুখস্থ রাখবে ভাইয়া, P2O5। ওকে, পরের প্রশ্ন, ফসফরাস পেন্টাক্লোরাইডে কোন ধরনের সংকরণ বা হাইব্রিডাইজেশন বিদ্যমান থাকে? খেয়াল করে দেখো, ফসফরাসের লাস্টের কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, ক্লোরিন আছে 5টা, /2, তাহলে কি হচ্ছে ভাই? 5 যদি হয় সংকরণ কি? sp3d। তাহলে এই যে এটা হবে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, একটা জটিল যৌগ দিছে, দিয়ে বলে, ক্লিয়ার করে দিই, জটিল যৌগ দিছে সেখানে দিয়ে বলে কি 142 নম্বর কোশ্চেন, যে কয়টা বন্ধন বিদ্যমান আছে। আসো ভাইয়া আগে আমরা দেখার ট্রাই করি কয়টা বন্ধন বিদ্যমান আছে। খেয়াল করে দেখো, আমি এটাকে এখানে লিখতেছি। তো এখানে দেখো কেন্দ্রীয় পরমাণু হলো কপার, কপারের হাতে 4টা নাইট্রোজেন আছে। কয়টা নাইট্রোজেন আসতেছে? 4টা অ্যামোনিয়া আসতেছে, এবং প্রত্যেকটা অ্যামোনিয়া দেখো একটা নাইট্রোজেন এবং 3টা হাইড্রোজেন নিয়ে থাকে। তো আমি একটা ক্লিয়ারলি লিখলাম, বাকিগুলোতে আমি সিম্পলি বলে দিলাম এই যে 3টা করে হাইড্রোজেন বন্ধন আছে। 3টা, কয়টা করে আছে? 3টা করে আছে, আছে না? এরপরে দেখো ভাইয়া আমাদের সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। তারপরে কি আছে? ক্লোরিন আছে 2টা, ক্লোরিন আছে কয়টা? 2টা। তাহলে আমাদের কি হচ্ছে ভাইয়া? তুমি কাউন্ট করো তো ভাই, কাউন্ট করলে কয়টা হয়? 1 2 3 4, এখানে 3টা করে আছে, তাহলে কি হচ্ছে ভাই? 3 4 12 +4 +2, তাহলে কত হচ্ছে ভাইয়া? হিসাব করো, 12 আর 4 16 আর 2 18, আর হচ্ছে ভাইয়া তাহলে আমাদের বন্ধন কয়টা হবে ভাইয়া? 18 হবে। অ্যান্সার কত হবে ভাইয়া? 18 হবে। ওকে, আচ্ছা পরের কোশ্চেনে আসো ভাইয়া। এখানে কি বলছে যে বেনজিনের সিগমা বন্ধন কয়টা থাকে? আমি প্রথমেই তোমাকে বেনজিনের স্ট্রাকচারটা দেখাইছিলাম। এটা হলো ভাইয়া বেনজিনের স্ট্রাকচার, প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন আছে, এবং এগুলো হলো তার সিগমা বন্ধন, আর এগুলো হলো তার পাই বন্ধন। তাহলে কয়টা আছে ভাইয়া? দেখো কাউন্ট করো তুমি, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12টা, তাহলে কয়টা হবে ভাইয়া? 12টা। সিগমা বন্ধন থাকে 12টা, পাই বন্ধন থাকে ভাইয়া 3টা। ওকে, এখন আসো ভাইয়া পরের প্রশ্ন 144 নম্বর, কোনটির আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট? আচ্ছা আমরা মুছে দিই। কোনটির আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট হবে ভাইয়া? খেয়াল করে দেখো ভাইয়া, এখানে ক্যাটায়ন আর অ্যানায়ন আছে, সবগুলোতে 10টা করে ইলেকট্রন আছে, তার মানে এরা আইসো ইলেকট্রনিক। তাহলে ক্যাটায়নের আকার সবচেয়ে কম হবে, যার চার্জ বেশি হবে তার আকারটা সবচেয়ে স্বল্প হবে, তার মানে অ্যালুমিনিয়াম হবে। পরের প্রশ্ন দেখো, একটা যৌগ আরেকটা পানির সাথে বিক্রিয়া করছে, তাহলে এই যৌগটা কি হবে বলো তো? ক্যালসিয়াম আর পানির সাথে, ক্যালসিয়াম নাইট্রেট যখন পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠন করতেছে, তাহলে এখানে নাইট্রোজেন আর এখানে হাইড্রোজেন বাকি আছে, তারা দুজন ভাই মিলেই অ্যামোনিয়া তৈরি করে ফেলবে। ওকে, পরের প্রশ্ন আসো ভাইয়া, বেরিয়াম ক্লোরাইড যৌগের অণুর বন্ধন কত? বেরিয়ামের লাস্টের কক্ষপথে 2টা ইলেকট্রন, ক্লোরিনেও 2টা, /2 কত হয় ভাইয়া? 2 হলে কত হয় ভাই? sp হলে বন্ধন কোণ কত হয়? 180 ডিগ্রি।
ওকে, পরের প্রশ্ন, কোনটির গলনাঙ্ক সবচাইতে কম? ভাই এই দেখো খেয়াল করো সবগুলাতে সিলভার আছে, তার মানে আমরা সেম কোশ্চেনে চলে আসছি, আগেই সলভ করছি, যার আকার সবচাইতে বেশি হবে অ্যানানের ক্ষেত্রে তার গলনাঙ্ক সবচাইতে কম হবে। ওকে, আচ্ছা এখন আসো ভাইয়া, আমরা লাস্টের দিকে চলে আসছি। বলছে 148 নম্বর কোশ্চেন দেখো, বরফের গঠনে কয়টা অক্সিজেন পরমাণু কয়টা হাইড্রোজেন বন্ধন গঠন করে? বরফের গঠনে অক্সিজেন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে। এর ভিতরে 2টা তার নিজস্ব হাইড্রোজেন, এটা হচ্ছে সমযোজী বন্ধনের, আর বাকি 2টা যেটা থাকে এই 2টা হচ্ছে সন্নিবেশ বন্ধন গঠন করে। তাহলে অ্যান্সার কত হবে ভাই? 2টা। টোটাল কয়টা হাইড্রোজেন আছে? 4টা, একটা অক্সিজেনের সাথে পানি বরফ গঠনে। পরের প্রশ্ন 149, নিচের কোন যৌগে অক্সিজেনের জারণ সংখ্যার ভ্যালু -1? তাহলে আমি জানি না, একটা যৌগের জারণ সংখ্যার ভ্যালু হয় 0, আমি এটাই বের করতেছি, এর জারণ সংখ্যা 0। আমি অক্সিজেনের বের করব, তাহলে অক্সিজেনের ভ্যালু আমি ধরে নিলাম x, কয়টা আছে অক্সিজেন? 2টা। পটাশিয়ামের ভ্যালু হলো +1, তাহলে আমি +1 নিলাম। তাহলে হিসাব করো, 2 is equal হবে -1, x এর ভ্যালু হবে হচ্ছে -1/2। তাহলে ভাই অ্যান্সার কি হবে? -1/2 হবে অ্যান্সার। তাহলে -1/2 হলে সেটা হলো সুপার অক্সাইড। তার মানে -1/2 না লিখে পরীক্ষার প্রশ্নে কিন্তু সুপার অক্সাইডও থাকতে পারতো, অক্সাইড সুপার অক্সাইডও থাকতে পারতো। ওকে, পরের প্রশ্ন আসো ভাই, পানিতে নিচের কোন পদার্থের দ্রাব্যতা বেশি? এটা মনে রাখো ভাই, সোডিয়াম ক্লোরাইড হবে, কারণ এগুলার সবগুলোর ভিতরে এর আকার ছোট হবে, পানিতে বেশি দ্রবণীয় হয়ে থাকে, তাহলে এটার আয়নিক বৈশিষ্ট্য, আয়নিক ধর্ম বেশি হবে, এটা পানিতে বেশি দ্রবণীয় হবে। তো ভাইয়া এই দিয়ে আমাদের থার্ড চ্যাপ্টার মৌলের পর্যায়বৃত্ত ধর্মের সবগুলো এমসিকিউ সলভ করা হয়ে গেল। তো এর পরবর্তী ধারাবাহিকতায় আমরা ধীরে ধীরে বাকি চ্যাপ্টারের এমসিকিউগুলো সলভ করব। আমি ট্রাই করছি মোটামুটিভাবে ইজিলি এক্সপ্লেন করার, আর হচ্ছে এই চ্যাপ্টারের রিলেটেড আর যতগুলো ইনফরমেশন ছিল ওই কোয়েশ্চেনের সাথে আমি সেগুলো দিয়ে দেওয়ার ট্রাই করছি। তো আশা করি এটা হেল্পফুল হবে তোমাদের জন্য। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।